মাত্র 12 দিনের রিলেশন, 13 দিনের দিন সে আমার বাড়িতে চলে আসে। তারপর আমি জিতে দিইনি। আমি বিবাহ করেছি 2023 সালের অক্টোবর মাসের 30 তারিখ। প্রেম করে মাত্র 12 দিনের রিলেশন, 13 দিনের দিন সে আমার বাড়িতে চলে আসে। 12 দিনের প্রেমে সে আপনার বাসায় এসে আমার বাসা চলে এসেছে। মিথ্যা বলছেন না তো? না না, মাত্র 12 দিনের প্রেমে সে আমার বাড়িতে উপস্থিত হয়েছিল। আসার পরে তারপর হচ্ছে আমার ফ্যামিলি মোটামুটি ব্যাকগ্রাউন্ড ভালো। তখন তাদের মান ইজ্জত রক্ষার ক্ষেত্রে আমাকে তারা হচ্ছে ওই মেয়েকেই বিবাহ করায়। যেহেতু হচ্ছে আমার ফ্যামিলিতে পুরো আমার গোষ্ঠীর ভিতরে এমন কোনো কলঙ্কি হয় না, আমি যেরকমের করেছি। পরে আমার বাবা মা হচ্ছে আমাকে বিবাহ করালো। তার ফ্যামিলি থেকে পুলিশে ইনফর্ম করলো। ওই পরিবার থেকে হচ্ছে থানায় আমার নামে অভিযোগ দিল, মানে আমি নাকি তাকে নিয়ে আসছি। তো সেক্ষেত্রে থানা থেকে অনেক জাস্টিফাই করা হলো যে কি করেছি। তারপর সে জমার মতো নিয়েছে, না আমি স্ব ইচ্ছে তার কাছে এসেছি, এবং আমি কিন্তু ইভেন তাকে কোনো বাড়ির ঠিকানাও আমি দিইনি। সে আমার যে ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড ছিল, সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সে আমার বাড়িতে এসেছে, অন্যের থেকে ঠিকানা নিয়ে এসেছে। পুলিশ খোঁজ করে জানলো যে না, সে স্ব ইচ্ছে আমার বাড়িতে এসেছে, আমি তাকে আনিনি। তারপরে কিছুদিন সংসার করার পরে আমার ওয়াইফ হচ্ছে বেবি কনসেপ্ট করে। আমি তখন নতুন চাকরি নিয়েছি, তো তেমন হচ্ছে আমি সংসার চালাতে পারতেছি না, যে আমি তার সম্পূর্ণ চাহিদা আমি দিতে পারতেছিলাম না, তার সম্পূর্ণ ভরণ পোষণ আমি দিতে পারতেছিলাম না। আমি কি খাবার খাওয়াইছি সেটা আমার শাশুড়ি আমার ওয়াইফ থেকে জানছে, কয়টা ড্রেস দিছি সেটা হচ্ছে আমার শাশুড়ি আমার ওয়াইফ কাছে থেকে মানে জানলো। একজন প্রেগন্যান্ট মহিলাকে যতটুকু টেক কেয়ার করার দরকার আপনি তো আমি ঠিকমতো করেননি। করতে পারিনি, কারণ হচ্ছে আমার কাছে তখন হচ্ছে ওই রকমের অ্যাবিলিটি ছিল না। আমি প্রতিষ্ঠিত হওয়ার আগে বিবাহ করেছি, টাকা পয়সা তেমন একটা ছিল না। ফ্যামিলি থেকে টাকা নিব, ফ্যামিলির বিরুদ্ধে আমি বিবাহ করেছি। ফ্যামিলিতে কিভাবে টাকা নিব? আমি বউ প্রেগন্যান্ট, কিভাবে বাঁচবে, কি খেয়ে বাঁচবে? আমি তখন চাকরি করতেছি, অল্প কিছু বেতন পেতাম আর কি, তো এ দিয়ে মোটামুটি চলতো। 3 বেলা খেতে পারতাম, কিন্তু হচ্ছে ওই রকমের সবকিছু আহামরি সবকিছু দিতে পারতাম না আমি। আমার ওয়াইফের সঙ্গে আমার সাথে বন্ডিংটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। তারপরে এক পর্যায়ে সে চলে গেছে মায়ের বাড়িতে। তো অনেক রিকোয়েস্ট করছে, আমার শাশুড়িকে অনেক রিকোয়েস্ট করছে, সে আমার কথা শোনে নাই। ওয়াইফও হতে চলে গেছে, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিচ্ছে না। তখন এক পর্যায়ে আমি একা হয়ে পড়ি। একা হয়ে পড়ার পর মাথার ভিতরে বিভিন্ন রকম টেনশন আসে। আসার পরে আমি এক পর্যায়ে গ্রহণের এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাই আমি, যে না, আমি পৃথিবীতে বাঁচবো না। আমি তখন ফোনে লাইভ এসে আমি বলেছি যে আমার মৃত্যুর পিছনে আমার শাশুড়ি, আমার বউ এবং শ্বশুর, তারা তিনজনে দায়ী। তখন হচ্ছে লাইভ এসে বসে আমি আর কিছু পাইনি, তখন আমি সার্ফেক্সেল খেয়েছিলাম। সার্ফেক্সেল খাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ ছিল, নিয়ে গেছে মেডিকেলে। নিয়ে যাওয়ার পর এক পর্যায়ে আমাকে চিকিৎসা করেছে। আমার সাথে তাদের কোনো কন্ট্রাক্ট নাই, মানে আমি ফোন দিচ্ছি তাদের কাছে, তারা কোনো কন্ট্রাক্ট করতেছে না। তো এক পর্যায়ে আমি সুস্থ হয়ে যেদিন বাড়িতে চলে গেছি বরিশালে, ওর পরের দিন আমি তাদের বাড়িতে চলে যাই। কি হয়েছে যে আমি সংসার করতে চাচ্ছি, আমার শাশুড়ির পা পর্যন্ত আমি ধরে যে হচ্ছে আমার সংসারটা আপনি ভাঙিয়েন না, টাকা হবে অবশ্যই, আজকে নেই টাকা আগামীকালকে হবে, আর আমি তো অকমনা যে আমি করতে পারবো না। বউকে বুঝিয়ে আমি হচ্ছে নিয়ে আসি। আনার পরে তো বাড়িতে আসার পরে চাকরি আমার চলে গেছে। ওই কাজটা করার জন্য হচ্ছে আমার চাকরিটা চলে গেছে। তারপরে হচ্ছে আমি বাড়িতে আসার পরে অনেকদিন বেকার ছিলাম। আমার বাবা মাই হচ্ছে আমাকে টানছে, আমার বাবা হচ্ছে আমাকে সাপোর্ট দিছে, মাও আমাকে প্রচুর সাপোর্ট দিছে। আমার ওয়াইফ যখন 7 মাস প্রেগনেন্ট, তখন তাদের বাড়িতে দিতে চাইলো। তারপর আমি যেতে দিইনি, কারণ হচ্ছে রিলেশনের বিয়ে এবং আমার শাশুড়ি আমার উপর অনেক ক্ষোভ। আমি যেতে দিইনি, যে হচ্ছে আমার বেবি আমার কাছে বিয়ে হোক, যা সমস্যার সমাধান লাগে, যত টাকা পয়সা লাগে, আমার বাবা বলছে সম্পূর্ণ দেবো, আমি কোথাও জিতে হবে না। তারপরে এক কথা দুই কথা অনেক ঝামেলা হলো ওদের বাড়ির সঙ্গে, তারপর আমি জিতে দিইনি, আমাদের বাড়িতেও থাকলো। আমার মেয়েটা হওয়ার পরে আমি দেখতেছি প্রচুর কান্না করতেছে। টেস্ট করাতে যাই, দেখি যে আমার প্রথম কন্যা সন্তান, ওর হার্টে 3টা ছিদ্র। আমি এমন জায়গায় নাই জুটছে, আমি না হার্ট চুরে নিয়ে এমন জায়গায় নাই জুটছে, আমি না করছি ঢাকার অলিতে গলিতে ওখানে হার্ট চুরে বাঁচানোর জন্য লালমাটি শিশু হাসপাতাল আমি 3 দিনে বিল দিয়েছিলাম 1,89,000 টাকা। তারপরে মিরপুর 1 ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে খুব কষ্ট করে আমি আমার মেয়েকে চিকিৎসা করিয়েছি। আমার শ্বশুরবাড়ি থেকে তেমন একটা সাপোর্ট আমি পাইনি, এবং আমার ফ্যামিলি থেকেও আমি কোনো সাপোর্ট পাইনি। তারা বাবা মতো আমার পাশে ছিল, কিন্তু ফাইন্যান্সিয়ালভাবে বাচ্চা হওয়া পর্যন্ত আমার বাবা আমাকে সাপোর্ট দিয়েছে, কিন্তু বেবির হার্টে 3টা ছিদ্র, এরপর হচ্ছে আমার বাবা আমাকে হেল্প করতে পারেনি। তারপরে হচ্ছে মেয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়েছে। এতদিন বেকার থাকার পরে জুন মাসে হচ্ছে আমার আবার একটা চাকরি হলো, কিন্তু আমার বউ আর আমার সঙ্গে সংসার করবে না। কেন করবে না? সেক্ষেত্রে সে আমাকে অনেক রকমের হচ্ছে কথা বলতেছে, আমি নাকি পরকীয়ায় যুক্ত হয়ে গেছি। আমি যদি পরকীয়ায় যুক্ত হতাম, আমি তোমাকে নিয়ে আমার বাবা মা ছেড়েছি, আলাদা থেকেছি শুধু তোমার জন্য, তুমি যেটা বলছো সেটা আমি করেছি, ওখানে সাইড হয়ে গেছি, তারপরও উনি আমার সাথে সংসার করবে না। আপনি যখন বাবা মার থেকে আলাদা হয়ে গেছিলেন, আপনার সংসার চলেছে কিভাবে? আপনি তো কিছুই করতেন না। বাবাও বাজার করে দিয়েছে, আর সামথিং আমার কাছে কিছু ছিল, ও দিয়ে হচ্ছে আমি মোটামুটি কোন রকম খেয়ে না খেয়ে হচ্ছে আমি ছিলাম। তো একজন বউ খেয়ে না খেয়ে কয়দিন আপনার সাথে সংসার করবে? খেয়ে না খেয়ে কতদিন সংসার করবে? তাকে তো আমি কষ্ট দেখতে দিইনি আর কি, তাকে কষ্ট দেখতে দিন। দোকানে বাকি করেছি,
বাকি করে আমি যা লাগবে সবকিছু এনে দিয়েছি। এখন অবস্থা বর্তমানে সে চলে গেছে, সে আর আসবে না। কবে চলে গেছে? চলে গিয়েছে 1 সপ্তাহের উপরে হয়েছে, সে চলে গিয়েছে। সে হচ্ছে আর সংসার করবে না আমার ডিভোর্স সঙ্গে। দিয়েছে আপনাকে? হ্যাঁ, আমাকে ডিভোর্স দেয়নি, আমার সাথে কোনো কন্ট্রাক্ট তার সাথে নেই। আমার বাচ্চা হচ্ছে আমার ওয়াইফের কাছে। আমার দোষগুলো হচ্ছে প্রথমত হচ্ছে আমার টাকা নেই। বিয়ে করার আগে টাকা আর্ন করা দরকার, এটা হ্যাঁ, বুঝতেন এটা না? আগে বুঝিনি আমি। আমার বিয়ের বয়স হচ্ছে আপনার রানিং 3 বছরের কাছাকাছি। 3 বছর। 3 বছরের মধ্যে আপনি চাকরি খুব বেশি দিন করেন না, না, চাকরি ম্যাক্সিমাম টাইম বেকার ছিলেন। বেকার ছিলাম। আমাদের কাছে মনে হচ্ছে আপনার সংসার নষ্ট হওয়ার প্রথম কারণ আপনি নিজেই। আমি বলছি না যে এখানে আপনার দোষ কিংবা তার দোষ। আপাত দৃষ্টিতে আপনাদের অবস্থা দেখে যেটা মনে হচ্ছে যে একটা মানুষ কতদিন আপনাকে বেকার অবস্থায় এই অবস্থায় মেনে নেবে? প্রতিষ্ঠিত হওয়ার আগে কোনো ছেলে যেন কখনো বিবাহ না করে। প্রতিষ্ঠিত হওয়ার আগে কোনো ছেলে যেন বিবাহ না করে। আর বাংলাদেশের প্রত্যেকটা ছেলেদেরকে একই কথা বলবো, প্রতিষ্ঠিত হওয়ার আগে যেন বিবাহ না করে। আপনাদের স্টুডিওতে আসার কারণটা হচ্ছে আমি আমার ওয়াইফকে হচ্ছে একটা মেসেজ দিতে চাচ্ছি। পিছিয়ে যা হয়েছে হয়েছে, আমাকে মাফ করে দিও। আমি অনেক ভুল করেছি। আমি আর সামনে এগুলো করতে চাচ্ছি না। আমি তোমাকে নিয়ে এবং হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি সুন্দরভাবে সংসারটা করতে চাচ্ছি। দয়া করে তুমি আমার সংসারে ফিরে এসো। আমার যা ইনকাম এখন আছে, আমি একটা ফ্যামিলি চালানোর জন্য মোটামুটি ভালোই আমার এখন ইনকাম আছে। আমি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে তোমাকে নিয়ে ভালোভাবে সংসারটা করতে চাচ্ছি এবং আমার মেয়েকে আমি সুস্থ করতে চাচ্ছি। তুমি দয়া করে আমার কাছে ফিরে এসো। আমি যদি আলাদা হয়ে যাই, তুমি যদি আলাদা হয়ে যাও, তাহলে আমাদের বাচ্চাটা হচ্ছে খুবই কষ্টে থাকবে। দয়া করে আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি আমার কাছে ফিরে এসো আমার বাচ্চাটাকে নিয়ে। আমি সুন্দরভাবে সংসারটা করতে চাচ্ছি। আর যা ভুল করেছি, অনেক ভুল করেছি, আর ভুল করব না। আমি এতগুলো মানুষের সামনে প্রকাশ্যে মাপ চাচ্ছি। আমি আর ভবিষ্যতে আমি এরকমের কিছু করব না। আমার বাচ্চার দিকে তাকিয়ে তুমি আমার মাফ করে দাও। আমার সংসারে আমার বাচ্চাটাকে নিয়ে ফিরে আসো। আমার বাচ্চাটা অসুস্থ, তুমি আমাকে আমার বাচ্চাটাকে নিয়ে তুমি আমার কাছে ফিরে আসো দয়া করে। এত মনটা এত কঠিন করো না, তো পাষাণ হয় না। দয়া করে তুমি আমার বাচ্চাটাকে নিয়ে আমার কাছে ফিরে এসো। আমি তোমাকে নিয়ে খুব সুন্দর সংসার করতে চাচ্ছি। আমার বয়স বেশি না, তুমি চলে গেছো, এখন আমি হারে হারে টের পাচ্ছি। আমার তোমাকেও দরকার, তো আমার সন্তানকেও দরকার। দয়া করে তুমি আমার সংসারে ফিরে এসো। আমি অনেক ভুল করেছি, আর ভুল করতে চাচ্ছি না। পিছে যা হয়েছে সব কিছু ভুলে যাও, আর কিছু মনে রাখো না। দয়া করে তুমি আমার সংসারটা ফিরে এসো দয়া করে। এই মানুষটার যিনি স্ত্রী, যদি ওনার অন্য কোনো বড় ধরনের সমস্যা না থেকে থাকে, উনি যতটুকু বলেছেন ততটুকুই যদি ঘটনা ঘটে থাকে, এমনিতেই আমাদের কাছে মনে হচ্ছে উনি ভরণ পোষণ ঠিক মতো দিতে পারে না, যার কারণে হয়তো আপনি অতিষ্ঠ হয়ে এক সময় চলে গেছেন। তো আমাদেরও অনুরোধ, দেখেন একটাবার সুযোগ দিয়ে দেখতে পারেন, যদি আপনাকে এবং সন্তানকে ভালো রাখার যে কমিটমেন্ট আমাদের সামনে দিয়ে গেল, উনি ওনার কথা রাখবেন আমরা আশা করি। আপনি একটা বার চেষ্টা করে দেখেন নতুন করে আবার একসাথে পথ চলা যায় কিনা। একটা সংসার ভেঙে দেওয়া খুবই সহজ, কিন্তু একসাথে সারা জীবন ভর চলা অনেক কঠিন একটা ব্যাপার। একসাথে চলতে হলে দুইজনের স্যাক্রিফাইস অনেক ইম্পর্টেন্ট। মানুষটা হয়তো ভুল করেছে, যেই ভুল করার কারণে সুদূর বরিশাল থেকে আমাদের স্টুডিওতে এসেছে, 2 দিন ধরে ঢাকাতে অবস্থান করছেন, শিডিউল পাচ্ছিল না, এবং আমাদেরকে অনেক অনুরোধ করে এই সময়টা উনি পেয়েছেন। এবং আপনাকেও আমরা অনুরোধ করব, ওনার যে ভুলের স্বীকারোক্তি, উনি বারবারই বলছে এই ভুল আর কখনোই হবে না। আমাদের অনুরোধ, একটা বার ওনাকে সুযোগ দিয়ে দেখেন। যদি এখান থেকে উনি ঘুরে দাঁড়াতে পারে, নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতের জন্য নিজেকে সুন্দর করে সাজিয়ে আবার সেই চাকরিটা সুন্দর মতো করতে পারে এবং আপনাদেরকে ভালো রাখতে পারে, সেই সুযোগটা উনি চাচ্ছে। আমাদের অনুরোধ, আপনি সেই সুযোগটা তাকে দিবেন এবং একসাথে চলার চেষ্টা করবেন, নতুন করে আবার সংসারটা রান করুক। এই দোয়াই আমরা করি। সবাই একসাথে থেকে ভালো থাকেন, এই দোয়া, এই শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।